আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ব্যক্তিগত এবং পারিবারিক কারণে লম্বা একটা বিরতির পর আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি এই বিরতিতে থাকাকালীন অবস্থায় অনেকে আমার ইনবক্সে মেসেজ পাঠিয়েছেন। অনেকেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে শেয়ার বাজারটা কখন পরিবর্তিত হবে? অর্থাৎ শেয়ার বাজারে কখন পরিবর্তন আসবে? কারণ ৫ই অগাস্ট বাংলাদেশে একটি আ গণ-অভ্যুত্থান হয়েছে। সেই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদ এর আ পতন হয়েছে খুব নির্মমভাবে। আপনারা জানেন। তো এই সময়টার পরে বাংলাদেশের বিনিয়োগকারী যারা রয়েছেন ক্ষতিগ্রস্ত, তারা সবাই ভেবেছিলেন যে শেয়ার বাজারে পরিবর্তন আসবে। একজন সাধারণ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী হিসেবে আমিও ভেবেছিলাম যে শেয়ার বাজারে খুব দ্রুতই আ পরিবর্তন আসবে। এই বিষয় নিয়ে আমি কিছু আশার বাণীও শুনিয়েছিলাম আপনাদেরকে। কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা অনেকেই লক্ষ্য করছেন যে সেরকমভাবে প্রত্যাশা অনুযায়ী তেমন কোনো পরিবর্তন আ মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে না। পরিবর্তন এসছে বিএসইসি, ডিএসসি, সিএসসি তে সব জায়গাতেই পুরনো যারা হর্তাকর্তা ছিলেন তাদেরকে পরিবর্তন করে নতুন পরিচালক নিয়োগ থেকে শুরু করে চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু তারপরেও কেন শেয়ার বাজারে পরিবর্তন আসছে না? এই বিষয়টা নিয়ে সকলেই উদ্বিগ্ন। আসলে আমরা জানি যে আমাদের শরীরের কোথাও যদি একটা ছোট্ট ফোড়া হয়, সেটাকে যদি আমরা সাথে, সাথে চিকিৎসা করাই তাহলে সেটা খুব দ্রুতই সেরে ওঠার সম্ভাবনা থাকে। কিন্তু সেই ফোড়াকে বা সেই ক্ষতকে যদি আমরা জিইয়ে রাখি, বাঁচিয়ে রাখি তাহলে সেটা ২ বছর, ৩ বছর, ৫ বছর পরে সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়। আর সেই ক্যান্সার সহজেই কিন্তু নিরাময়যোগ্য নয়। ঠিক বাংলাদেশের শেয়ার বাজারের বেলায়ও সেই বিষয়টি হয়েছে। গত প্রায় ১৬ বছর যাবৎ এই পুঁজিবাজারটাকে তিলে, তিলে ধ্বংস করা হয়েছে। যারা শেয়ার বাজারের আ লিডিং পজিশনে ছিলেন, লিডার ছিলেন, শেয়ার বাজারটাকে লিড দিচ্ছিলেন, তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন। তাই শেয়ার বাজারটা এখন ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। আর এই ক্যান্সার এত সহজেই নিরাময়যোগ্য নয়। বাংলাদেশে যে নতুন যে সরকার এসছে তারা ৩ মাসের শেষ করে আমি আপনাদের জন্য যখন ভিডিওটি তৈরি করছি তখন তারা ৪র্থ মাসে রয়েছে। তারা কাজ করছে। এই ৪ মাসে তারা আ যতটুকু সম্ভব চেষ্টা করেছে, পদক্ষেপ নিয়েছে আ শেয়ার বাজারটাকে গতিশীল করার জন্য। কিন্তু ওই যে ১৬ বছরের জঞ্জাল সেটাকে কিন্তু চাইলে ৪ মাসে কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়। আমরা সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমরা সকলেই ভাবি, চিন্তা করি যে খুব দ্রুতই সমস্যার সমাধান হবে এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত রয়েছি তারা লাভবান হব। আসলে হয়তোবা মার্কেটটা খুব দ্রুতই আ ট্র্যাকে আসবে না। অর্থাৎ যে পজিশনটাতে ছিল সেই পজিশনটাতে ভালো পজিশনটাতে হয়তোবা আসবে না। কিন্তু এটা ভালো পজিশনে আসবে। শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অনেকেই বলছেন ৬ মাস, কেউ ১ বছর বলছেন। আবার কেউ ২ বছর, ৩ বছরও বলছেন। তবে আমি নিজে যেহেতু দীর্ঘদিন যাবৎ শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছে এবং একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আমি বলতে চাই যে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার বাজার ৬ মাস, ৮ মাস কিংবা ১ বছরে আ তার
যে রাইট ট্র্যাক রয়েছে সেটাতে ফিরে আসাটা মনে হয় কিছুটা দুষ্কর হবে, কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে বাংলাদেশের পুরো অর্থনীতির যে ইম্প্যাক্টটা রয়েছে সেটা কিন্তু শেয়ার বাজারে এসে পড়ে বা পড়বে। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিটাকে একটা ভঙ্গুর দশায় রেখে আহ গিয়েছে গত সরকার। সেই ভঙ্গুর দশা থেকে কোনোভাবেই কিন্তু অর্থনীতি এখনো রাইট ট্র্যাকে ফেরত আসেনি। যেহেতু অর্থনীতির সাথে পুরোপুরি সংশ্লিষ্ট এই শেয়ার বাজারটা, তাই অর্থনীতির ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের শেয়ার বাজারটাও ঘুরে দাঁড়াবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রিজার্ভের অবস্থা খুবই খারাপ। এছাড়াও শেয়ার বাজারের বড় একটা অংশ জুড়েই ব্যাংকিং সেক্টর রয়েছে। আর সেই ব্যাংকিং সেক্টরের কি করুণ দশা সেটা আপনারা নিশ্চয়ই জানেন। লিডিং অনেকগুলো ব্যাংকই রয়েছে যারা ঠিকমতো গ্রাহকদেরকে তাদের পাওনা বা জমাকৃত অর্থ পরিশোধ করতে পারছে না। ইভেন অনেক ব্যাংকে গিয়ে দেখা যায় যে প্রায় 10,000 বা 5,000 টাকার চেক নিয়ে গেলেও সেটি ফেরত আসছে। তার মানে অর্থনীতিতে এর একটা বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি এই ব্যাংকগুলো শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে এবং এই তালিকাভুক্ত ব্যাংকগুলোর এই করুণ অবস্থার একটা ইম্প্যাক্ট কিন্তু শেয়ার বাজারেও পড়ছে। তাই ওভারঅল সবকিছু মিলিয়ে শেয়ার বাজারে খুব শীঘ্রই যে সমস্যার সমাধান হবে সেটা বলা কিন্তু মুশকিল। তবে সরকার চেষ্টা করছে, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। একটি ভালো আশাব্যঞ্জক কথা হচ্ছে এখন যেহেতু কোনো দলীয় সরকার নেই বাংলাদেশে, তাই দলীয় লেজুর ভিত্তিটা এইসব করে শেয়ার বাজারটাকে একটা কঠিন পরিস্থিতিতে বা আবারও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ধ্বংস স্তূপ থেকে এটাকে তুলে নিয়ে আসতে কিছুটা সময় লাগবে। সেই সময়টা নিয়ে ধৈর্য ধরে আপনারা থাকুন। একজন বিনিয়োগকারী হিসেবে একজন বিনিয়োগকারীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধরা। যেহেতু বিনিয়োগকারীরা খুব বড় অঙ্কের একটা লুজারের মধ্যে পড়ে গিয়েছেন, তাই বলবো আপনারা ধৈর্য ধরুন, বিচক্ষণতার সহিত বিনিয়োগ করুন। হুটহাট করে অনেকে বিনিয়োগ করে ফেলার কারণে লুজার হিসেবে রয়েছেন। তাই এই লুজার থেকে উঠে দাঁড়ানোর জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে। আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রায় বলে থাকি যে ধৈর্যের বিষয়টি এবং ইতিবাচক কিছু কথা বলার চেষ্টা করি। এই ইতিবাচক কথাগুলো বলার কারণে অনেকে আমার ভিডিওর বিভিন্ন কমেন্ট বক্সে বা কমেন্টে বলেন যে আমি কারো সুবিধাভোগী কিনা, সুবিধাভোগী হয়ে এই ধরনের ইতিবাচক কথা বলছি কিনা। আসলে আমি কারো সুবিধাভোগী নই, আমিও আপনাদের মতো সাধারণ একজন বিনিয়োগকারী। আমিও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আপনাদের মতোই। হয়তোবা অনেকের ক্ষতির পরিমাণ কম, কারোর ক্ষতির পরিমাণ একটু বেশি। তাই যাদের ক্ষতির পরিমাণ বেশি তারা নিশ্চয়ই হতাশ হয়ে যাচ্ছেন। কিন্তু হতাশ হবেন না। আমি আপনাদের মতো বিনিয়োগকারী। আমি আমার যেহেতু শেয়ার বাজারের সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত রয়েছি, তাই আমি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। আর যারা আরো ভালো জানেন তাদের কাছ থেকে আমি মাঝে মধ্যে পরামর্শ করে অভিজ্ঞতাটুকু গেইন করার চেষ্টা করি। আপনারা যারা বিনিয়োগকারী রয়েছেন আপনাদেরও যে সকল অভিজ্ঞতা রয়েছে সেই সকল অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা দিতে পারেন। এছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, সেখানেও আপনারা চাইলে আপনাদের ভালো মন্দ বিষয়গুলোকে আপনারা জানাতে পারেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এবং শেষ করতে আবারও বলছি ধৈর্য ধরুন, ধৈর্য ধরে বিনিয়োগ করুন। খুব শীঘ্রই কিংবা সহসাই শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়ে খুব ভালো পজিশনে যাবে বলে সেটি চিন্তা করাটা একটু মুশকিল। কারণ 16 বছরের ধ্বংসস্তূপ থেকে 16 দিনে
তুলে নিয়ে আসা কখনোই সম্ভব নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।